ওয়েলকাম ফ্রেন্ডস, প্রত্যেককে স্বাগত আমাদের ইউটিউব চ্যানেলে। যে সমস্ত ভিউয়ার্সরা প্রথমবার চ্যানেলটি দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং চ্যানেলের পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, যাতে এই ধরনের খবরাখবর সবচেয়ে আগে সবচেয়ে দ্রুত আপনাদের কাছে পৌঁছে যায়। তো গতকাল আমরা একটা ভিডিও আপলোড করেছিলাম, তার পরবর্তী ক্ষেত্রে প্রায় কয়েকশো হোয়াটসঅ্যাপে এসএমএস এসছে, যেখানে গিয়ে প্রত্যেকে জানতে চাইছেন যে কেন কি করে এটা সম্ভব, এটা আদৌ কি সম্ভব, এর মধ্যে কতটা সত্যতা রয়েছে। তো সেখান থেকে সবাইকে জনে জনে এসএমএসের উত্তর দেওয়াটা বা হোয়াটসঅ্যাপে রিপ্লাই দেওয়াটা খুব কঠিন একটা ব্যাপার। তো ইন জেনারেল একটা ছোট্ট অংশ, মানে একটা সমুদ্রের এক কোণার অংশ আপনাদের দেখানোর চেষ্টা করবো, যাতে গোটা বিষয়টা আপনারা বুঝতে পারবেন যে কেন ডিভিশনে জয় নিশ্চিত প্রিয়াঙ্কা নস্করদের। আপনারা জানলে অবাক হবেন, প্রিয়াঙ্কা নস্করদের মধ্যে 1/3 চাকরি, অর্থাৎ 3 ভাগের 1 ভাগের চাকরি 8 বছর আগেই হয়ে গেছিল। যখন বিচারপতি এই কথাটা জানতে পারবেন, একবার ভাবুন তো, একজন বিচারপতি, একজন মানুষ যখন দেখবেন গোটা বিষয়টা, আরে এরা তো 8 বছর আগেই চাকরি পেয়ে গেছিল, কেন এদের 8 বছর ডিপ্রাইভ করা হয়েছে, এদেরকে নিয়ে সোশ্যাল মিডিয়া ট্রোল করা হয়েছে, এদেরকে নিয়ে খিল্লি ওড়ানো হয়েছে, এদেরকে 3বারের ফেল্লু বলা হয়েছে, বটতলার ফেল্লু বলা হয়েছে। আজকে আপনাদের মুখে ছুঁড়ে মারবো এই প্রিয়াঙ্কা নস্কর বাহিনীর তরফ থেকে একটা ছোট্ট জিনিস আপনাদের দেখাবো, তাহলে দেখতে পাবেন 8 বছর আগে এরা অ্যাকচুয়ালি অরিজিনাল যোগ্য হকদার চাকরি। দেখুন, একটা ঐতিহাসিক জাজমেন্ট নিয়ে আগে কথা বলি। এখানে কি আছে বিষয়গুলো আপনাদের বুঝতে হবে, পুরো বিষয়টা বুঝবেন, তারপরে কমেন্ট করবেন, তারপর যা খুশি তাই নিয়ে আলোচনা করবেন। ঐতিহাসিক জাজমেন্ট কি বলছে, হাইকোর্টের সেটেল ল জাজমেন্ট, একটা না একাধিক বেঞ্চের জাজমেন্ট আছে, যেটা খুব তাদের সাইটেশন হবে এই ডিভিশন বেঞ্চে, জাস্টিস তহবত স্যারের বেঞ্চে। এখানে কি আছে জাজমেন্ট, একজন পিটিশনার 2014 সালে তিনি টেট পাস করে 2016 সালে নিয়োগ প্রক্রিয়া বসেন। দ্য পিটিশনার অ্যাপিয়ার ফর দ্য পোস্ট অফ প্রাইমারি টিচার ইন মালদা ডিস্ট্রিক্ট। তো মালদা ডিস্ট্রিক্ট তিনি বসেন। এটা কিন্তু প্রিয়াঙ্কা নস্করের সাথে সরাসরি কানেক্টেড নয়, পরোক্ষভাবে কানেক্টেড। কী করে দেখাচ্ছি, দ্য পিটিশনার বিলংস টু আনট্রেন ওবিসি বি ক্যাটাগরি। ইট ইজ দ্য কেস অফ দ্য পিটিশনার দ্যাট হি ইজ সিকিওর হায়ার মার্কস ইন দ্য সিলেকশন প্রসেস দ্যান দ্য সাম জেনারেল ক্যান্ডিডেট হু হ্যাভ বিন অ্যাপয়েন্টেড। অর্থাৎ কিছু তিনি সিলেকশন প্রসেসে বসেছিলেন, কিন্তু কিছু জেনারেল প্রার্থী থেকে তার নাম্বার বেশি, বাট তিনি চাকরি পাননি। The law is settled that if a reserved category candidate secure higher marks than a general category candidate, he should be treated as a general candidate for appointment. অর্থাৎ পরিষ্কার বলছে ল, এখানে কি বলছে, ল সেটেল, এটা পুরোপুরি এটা স্থাপিত যে একজন সংরক্ষিত বিভাগের প্রার্থী যদি তিনি জেনারেল কাট অফ ক্রস করে যান, তাহলে তিনি জেনারেল হিসেবে চাকরি পাবেন, তাহলে ক্যাটাগরি হিসেবে তিনি চাকরি পাবেন না। ক্যাটাগরিতে পিছনের থেকে ক্যাটাগরিতে সেখানে আসবে, বাট তিনি যেহেতু জেনারেল কাট অফ ক্রস করে গেছেন, তো তিনি ন্যাচারালি জেনারেলের মধ্যে শিফট হয়ে যাবেন, মাইগ্রেট হয়ে যাবেন। তিনি এমআরসি ক্যান্ডিডেট, তিনি জেনারেলের লাস্ট কাট অফ থেকে বেশি নাম্বার পেয়েছে, তো জেনারেল হিসেবে চাকরি পেয়ে যাবেন। অর্থাৎ একজন সংরক্ষিত বিভাগের প্রার্থী তিনি জেনারেলেও যেমন কম্পিটিশন করতে পারবেন আনরিজার্ভ সিট বা ওপেন ক্যাটাগরি সিটে, সেই সাথে সেখানে না পেলে তিনি তার নিজের ক্যাটাগরি সিটেও কম্পিটিশন করবে। চলুন এটাকে আরও একটু পোক্ত করা যাক এই ডকুমেন্টটা দিয়ে। যেখানে প্রাথমিক শিক্ষা পর্ষদ একজনকে হিয়ারিংয়ে ডেকে কি বলছে, ধরুন একজন সার্জেন্ট পিটিশনার সেই 2017 সালে, নাকি বলছে মামলা নাকি 2022 না 2017 সালে মামলা চলছে, 2017 সাল থেকে মামলা চলছে, দেখাচ্ছি পিটিশনের নাম্বার 1997/2017। তো এখানে প্রাথমিক শিক্ষা পর্ষদ কোর্ট ডিরেকশন করেছে যে এই দাবি করছে, এই ধরনের দাবি, আপনি একটু দেখে নিন, বিষয়টা একটু হিয়ারিং করিয়ে নিন। তো এই হিয়ারিং করে যেটা প্রাথমিক শিক্ষা পর্ষদ পেয়েছে একজন সংরক্ষিত বিভাগের প্রার্থীদের সাথে, মানে প্রার্থীর সাথে কি আছে, দ্য ফলোয়িং পয়েন্টস কাম আউট অফ দ্য হিয়ারিং, অর্থাৎ এগুলো উঠে এসছে। কি, নাম্বার 1, দ্য পিটিশনার কোয়ালিফাইড ইন টেট 2014। তো পিটিশন 2014 টেট পাস করেছেন অ্যাজ এ আনটেড এসসি ক্যাটাগরি। তো এসসি ক্যাটাগরি ক্যান্ডিডেট হিসেবে তিনি পাস করেছেন, বাট ওয়াজ নট এমপ্লয়েড, তো তিনি চাকরি পাননি, ধরে নিলাম তিনি চাকরি পাননি। একজন এসসি আনটেন ক্যাটাগরিতে রয়েছে, তো এসসি প্রার্থী মানে সংরক্ষিত বিভাগের প্রার্থী, তো সেটা যদি হয় তিনি 2 জায়গায় চান্স পাবেন। এবার ধরুন কি লিখেছে সেকেন্ড পয়েন্টটা, ইট ইজ ফাউন্ড দ্যাট, এখানে দেখা যাচ্ছে যে হিজ টোটাল মেরিট স্কোর ইজ লেস দ্যান দ্যাট দ্য লাস্ট এমপ্যানেল ক্যান্ডিডেট ইন দ্য রেসপেক্টিভ আনটেড জেনারেল ক্যাটাগরি, অর্থাৎ জেনারেলও তিনি কাট অফ ক্লিয়ার করতে পারেননি, অ্যান্ড এসসি ক্যাটাগরি, অর্থাৎ এসসি ক্যাটাগরিতে তিনি কাট অফ ক্লিয়ার করতে পারেন। অর্থাৎ প্রাথমিক শিক্ষা পর্ষদ এটা অ্যাডমিট করছে আরসি বাগচি তৎকালীন সেক্রেটারি, যে একজন সংরক্ষিত বিভাগের এসসি ক্যান্ডিডেট তিনি প্রথমে জেনারেলেও তিনি কাট অফ ক্লিয়ার করতে পারেনি, তারপর নিজের ক্যাটাগরিতেও কাট অফ ক্লিয়ার করতে পারেনি, তার জন্য তিনি চাকরি পাননি। তাহলে একজন সংরক্ষিত ব্যাপার তো 2 জায়গায় কম্পিটিশন করবে, পরিষ্কার কথা। বাট এই পিটিশনে যার কথা বলছি, এই কিন্তু জেনারেল কাট অফ ক্রস করেছিলেন, কিন্তু তাকে চাকরি দেয়নি, সেটা নিয়ে মামলা হয়। 3rd টাইম অফ লিটিগেশন হয়, 3বার তিনি মামলা করেন, 3বারই তার জয় নিশ্চিত হয়,
কিন্তু প্রাথমিক শিক্ষা পর্ষদ ছলা কৌশলে তার চাকরিটা হয় না, এবং লাস্ট আইটেমে যখন পুনরায় তিনি চাকরি পাওয়ার মতন জায়গায় চলেছে তখন প্রিয়াঙ্কা নস্কর বাতিল হয়ে যায়, যার জন্য আর চাকরিতে তিনি পাননি। ইনি কিন্তু চাকরি তার হয়ে গেছে, যদি 2017 সাল থেকে লড়াই করছে। আচ্ছা ভাবুন তো এদের লড়াইটা কতটা কষ্টদায়ক। হ্যাঁ, এদেরকে ফেলু করা হচ্ছে, অথচ তিনি জেনারেল গার্ড অফ ক্রস করে বসে আছেন। 2017 সালে কোর্টে চলে গেছে, কোর্টের থেকে অর্ডার করিয়ে নিয়ে এসছে, 18 সালে আবার গেছে, 19 সালে আবার অর্ডার পেয়েছে, 20 সালে আবার গেছে, 21 সালে আবার গেছে, 21 সালে যে মানে হিয়ারিং চলছে, দেন 23 সালে গিয়ে তার আবার অর্ডার হয়, কিন্তু তিনি চাকরিটা পাননি। তো ভাবুন 1700 মানে লড়াইটা কতটা বিরত। যারা একদিনে কোর্টে মামলা করেছে, আরে 2022 মামলা করে, আরে আমাকে কেন দিচ্ছে না, 2-2.5 বছরে ভেঙে পড়ছে। 17 সাল থেকে এই ভদ্রলোক লড়াই করছেন। বলুন তো একটা নোবেল কেন এনাকে দেওয়া হবে? এটা তো নোবেল পাওয়ার মতন একটা জায়গায়, ধৈর্য, হ্যাঁ, কতটা আত্মশক্তি। যাই হোক, এইসব ছেড়ে দিন, এইসব নোবেল পাবেল। প্রিয়াঙ্কা নস্করের ঘটনা আপনাদের দেখায়। প্রিয়াঙ্কা নস্কর কী করে বসে আছে, একটা ছোট্ট ডকুমেন্ট, ছোট্ট জিনিস, বলছেন 1/3, ভাবতে পারছেন 139 জনের 1/3 যদি অলরেডি তারা কোয়ালিফাই, অলরেডি তারা কাট অফ ক্লিয়ার করে থাকেন, তাহলে গোটা 1,24,000-এর মধ্যে কোথায় যাবে? ধরেন 42,000 বাদ দিয়ে দিন, হিসাব করুন না দাদা, 42,000-43,000 বাদ দিয়ে দিন, 82,000 পড়ে থাকছে, এরকম একটা সংখ্যা পড়ে থাকছে না, 1,25,000 তো টোটাল, তো 83,000। যদি 100, ক্যালকুলেটার বের করুন, তবে হিসাবটা করুন। যদি 139 জনে ধরে নিন, আমি 139 জন বা সামথিং, মানে 1/3, মানে প্রায় কাছাকাছি, তো এই সংখ্যা 100 জনে যদি 39 জনে আমি ধরলাম যে তারা অলরেডি কাট অফ ক্লিয়ার করেছে, একজনে কত দাদা? 83,000-এ কত বা 82,000-এ কত? হিসাবটা করুন না দাদা, ডিপ্রাইভের সংখ্যা বেরিয়ে যাবে। এই প্যানেলে কতজন ডিপ্রাইভ হচ্ছে? ছোট্ট একটা ডকুমেন্ট আপনাদের, যে আমি কিছু বলছি না, আমরা ডকুমেন্ট ছাড়া কথা বলি না, আমাদের এই চ্যানেল ডকুমেন্ট ছাড়া কথা বলে না, যা সত্য তাই বলি, যা অসত্য তা বলি না। কি আছে প্রিয়াঙ্কার সাথে 5-5, ওরা বলছে না ফেলু, আরে ভাই ইন্টারভিউতে 5-5 পেয়েছি, অ্যাপটিটিউড টেস্টে 5-5, দেখুন এই মাঝখানে লেখা আছে 10-10 পেয়েছে, সে ফেলু হয়ে গেল। দেখা মজাদার জিনিস দেখুন, এই ডিস্ট্রিক্ট সাউথ 24 আমি একটা দিয়েছি, ও তো ভরপুর, ওদের প্রিয়াঙ্কা নস্কর ভরপুর ডিস্ট্রিক্টে মামলা করে বসে আছে, সব সুপার হিরো এরা, হিরো হিরোইনেরা। দেখায় একটা ছোট্ট মজাদার ইন্টারেস্টিং, বুঝতে পারছে না তো বুঝিয়ে বলি। সেটেল লটা মনে আছে আপনাদের, অরিন্দমের অর্ডারটা মনে আছে আপনাদের, তো যাই হোক সেখান থেকে দেখুন সাউথ 24 কোড নাম্বার 11 14.194 হচ্ছে জেনারেল কাট অফ মার্কস। তো একজন সংরক্ষিত বিভাগ প্রার্থী, সে তো জেনারেলে কম্পিটিশন করে, যদি তার থেকে নাম্বার বেশি পায় সে তো ডেফিনেটলি চাকরি পাবে, যদি সে সেখানে না পায় তাহলে ক্যাটাগরিতে সে পৌঁছে যাবে। তো জেনারেল কাট অফ 14.194, যাদেরকে বটতলা ফেল্লু বলা হচ্ছে, তিনবারে ফেল্লু বলা হচ্ছে, তাদের নাম্বারটা একবার দেখাই। তাদের প্রথম ব্যক্তির নাম্বার 15.143, 14.194 জেনারেল কাট অফ, একজন সংরক্ষিত বিভাগের এসসি প্রার্থী, 15.143 চাকরি পায়নি, 15.951 চাকরি পায়নি, 15.975 চাকরি পায়নি, 18.709 চাকরি পাননি, 10-10 ইন্টারভিউ অ্যাপটিটিউড 10-10 পেয়ে চাকরি পাননি। জেনারেল কাট অফ 14, তার স্কোর 18, প্রায় 19-এর গায়ে, চাকরি পাননি। 15.841 চাকরি পাননি, 18.193 চাকরি পাননি। বিচারপতির কাছে এটা যদি একবার একটু বলছি না, কয়েকটা সময় মাত্র লাগবে, যেখানে গিয়ে কয়েক মুহূর্ত সময় লাগবে, যে এই যে জিনিসটা ওনার ধরতে কোনো, মানে আমি কল্যাণ ব্যানার্জি থেকে শুরু করে বাকি কিশোর দত্ত থেকে শুরু করে যারা যারা আর্গুমেন্ট করেছেন এই পর্যন্ত, কেউ ফ্যাকচুয়াল ম্যাট্রিক্সে ঢোকেনি, কারণ ঢুকতে ভয় পাচ্ছেন। তারা যেটা বলতে জাসি গাঙ্গুলি ভুল অর্ডার করেছে, ভুল পদ্ধতি মেনে করেছে, কিছু এসিআই না, এই সমস্ত বাতিলা দিয়ে কিছু আসবে না, ফ্যাকচুয়াল ম্যাট্রিক্স পিটিশনের তরফ থেকে তুলে ধরা হবে না। মানে আমি তো বলবো যে বিচারপতি কল্যাণ বারবার বলছিল না যে এক নিমেষে আপনি বাতিল করে দেবেন, এক নিমেষে মানে বাতিলের অর্ডারটাকে উইথড্র করে নেবেন, হ্যানা তানা স্যাটিসফাইড করে দেবেন সিঙ্গেল বেঞ্চের অর্ডার। আমি বলছি যে স্যাটিসফাইড করে দেবেন কল্যাণ গাঙ্গুলির ওই বক্তব্যটাকে। এবার ভাবুন 1/3 অলরেডি, মানে এরা তো 2000 শুধুমাত্র একটা নিয়ম মানলে 2017 সালের ফেব্রুয়ারি মাসে তারা চাকরিটা পেত, এবং এতগুলো আজকে হয়তো হেড টিচার হয়ে যেত বিভিন্ন প্রাইমারি স্কুলের। তো এরা তো প্রিয়াঙ্কা নস্করেরই সব যোদ্ধা বাহিনী। আমি তো একটা অংশ দেখালাম, এই পুরোটা দেখলে আতকে উঠবেন, যাদেরকে 3বার বর্তমানে ফেলু করা হচ্ছে তাদেরকে দেখে আতকে উঠবেন, যারা এরা কারা, এরাই তো যোগ্য ডিপ্রাইভ, যোগ্য বঞ্চিত তো এরা। এদের সাথে এইরকম দুর্ঘটনা, এরকম মানে কি বলবো, বজ্জাতি শয়তানি রাহাজানি ডাকাতি করা হয়েছে, মেধার সাথে ডাকাতি করা হয়েছে। এদের মেধাগুলো যাদের চাকরি পাওয়ার কথা, সেই চাকরিগুলো নিয়ে টাকার পয়সার বিনিময়ে বিক্রি করা হচ্ছে। রাতের অন্ধকারে SMS পাঠিয়ে ঢোকানো হয়েছে, যা তোর চাকরি হয়ে গেছে, তুই পয়সা দিয়েছিস তোর চাকরি হয়ে গেছে। আসবে তো,
টেটে না বসে কী করে চাকরি করছে বলুন তো? 1 জন হোক, 2 জন হোক, 94 জন হোক, 100 জন হোক, করছে তো চাকরি, ফাইন্ড আউট হচ্ছে তো। সিবিআই তো এটা একজনের জন্য যদি সিবিআই বলে থাকে হ্যাঁ টাকা নিয়ে চাকরি দেওয়া হচ্ছে, কোথায় যাবেন? সিবিআই রিপোর্টে তো পরিষ্কার ক্লিয়ার আছে, সিবিআই তো এগুলো বলেছে যে না টাকা দিয়ে চাকরি হয়েছে, সে তো সেই ভিডিও আমরা আমাদের চ্যানেলে দেখিয়েছি। বিচারপতিদের সময় লাগবে না এই বিচার করতে, এই জিনিসের বিচার করতে সময় লাগবে। ভাবুন না, প্রিয়াঙ্কা নস্করদের মতন শুধুমাত্র 139 জন পিটিশনার, তাদের মধ্যে 1/3 যদি কাট অফ ক্লিয়ার করে বসে থাকে 2017 সালেই তাদের চাকরি পেয়ে যাওয়ার কথা, তাহলে গোটা 82,000 যারা এরকম ছিল তাদের মধ্যে কত সংখ্যায় হতে পারে? 20 থেকে 22,000 ডিপ্রাইভ, 20 থেকে 22,000 ডিপ্রাইভ। ক্যালকুলেশন করুন, ক্যালকুলেটার ফেলুন, মোবাইলে ফেলুন, দেখবেন বেরিয়ে যাবে। কোনো ম্যাজিক ফর্মুলা লাগবে না, কোনো ক্যালকুলেশন আলাদা করে করতে হবে না, এইটুকুই ফেলে দিন, হয়ে যাবে। ওই কিক নেমে ফেলে দিন। বিচারপতিদের বিচার করতে সময় লাগবে। আমি তো বলছি এর একটা মাত্র সলিউশন, সমস্ত পিটিশনারদের চাকরি দিতে হবে, নাহলে এই প্যানেল বাঁচানো কারো পক্ষে সম্ভব না। আর শুধু ট্রেন্ড যারা বাড়াচ্ছে, ট্রেন্ডেরও যাবে, কারণ সিলেকশন কমিটি এখানে বড় একটা ফান্ড না। সিলেকশন কমিটি কিন্তু প্যানেল বানানোর পদ্ধতিই নেই, রুলই নেই, করবেটা কী করে? তো সব কিছুকে নজরে রেখে পরিষ্কার যেটা বক্তব্য, দেরি করবেন না। আমাদের নিচের ডিসক্রিপশানে একটা লিঙ্ক দেওয়া আছে, ক্যান বলে, ক্যান গ্রুপে যুক্ত হন যদি না হয়ে থাকেন, আর যদি হয়ে থাকেন তাও আসুন। লড়াই কিন্তু বৃহৎ, সুপ্রিম পর্যন্ত লড়াই করতে হবে, এদের থেকে যদি চাকরি ছিনিয়ে আনতে হয় তো ডিভিশনে মিটে গেলে ভালো, নাহলে সুপ্রিম কোর্টে যাওয়ার জন্য আমরা প্রস্তুত। ধন্যবাদ। এই ছিল আজকে গুরুত্বপূর্ণ ভিডিও। ভালো থাকবেন, সঙ্গে থাকবেন।